আগামী রোজার ঈদ যেন রোহিঙ্গারা তাদের দেশে ফিরে করতে পারেন সেই লক্ষ্যে কাজ করছে সরকার। উখিয়ায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারের আগে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আগামী বছর রোহিঙ্গাদের সঙ্গে ঈদ উদযাপনের আশাবাদ জানান জাতিসংঘ মহাসচিব। এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে গুতেরেস বলেন, মিয়ানমারের পরিস্থিতি এখনো শান্ত নয়, ভবিষ্যতে শান্ত হলে প্রত্যাবাসন শুরু হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। শুক্রবার বেলা 1টার দিকে কক্সবাজারে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। এরপর সেখান থেকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যান গুতেরেস। সেখানে রোহিঙ্গা কালচারাল সেন্টার ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব, কথা বলেন রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে। মিয়ানমারে এখন ফিরে যাওয়ার মতো পরিস্থিতি নেই উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে। মিয়ানমারের পরিস্থিতি এখনো শান্ত নয়, বিশেষ করে রাখাইন রাজ্যে। যতক্ষণ না রাখাইনের সংঘাত এবং নির্যাতন শেষ হচ্ছে ততক্ষণ রোহিঙ্গাদের সাহায্য করতে হবে। আমরা একটি গভীর মানবিক সংকটের দ্বারপ্রান্তে আছি। আর্থিক সহায়তায় কাটছাটের কারণে একটি অবর্ণনীয় বিপর্যয় হবে, মানুষ কষ্ট পাবে এবং অনেকে মারা যাবে। এরপর 5:30টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার আয়োজনে যোগ দেন অ্যান্থনিও গুতেরেস ও ডক্টর ইউনুস। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্দেশ্যে বক্তব্য দেন তারা। আপনারা এখানে কষ্টে আছেন, আপনারা যে অনুরোধ করেছেন সেটা আন্তর্জাতিক সম্প্রদায় বোঝে, আমরা তাদের আরও বোঝাচ্ছি। যত দ্রুত সম্ভব আপনারা যেন দেশে ফিরতে পারেন, বিশ্ববাসীর উপর থেকে এই বোঝা যেন শেষ হয় সে চেষ্টা করা হচ্ছে। এই ঈদে সম্ভব নয়, তবে আমরা চাই আগামী ঈদ যেন আপনার মাতৃভূমিতে উদযাপন করতে পারেন। কক্সবাজারে ইফতার শেষে ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাইব, জাতিসংঘের মহাসচিব বলেছেন যে মিয়ানমারের পরিস্থিতির উন্নতি হলেই সে দেশে ফিরে যেতে পারবে রোহিঙ্গারা। এই বক্তব্যের মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন কি আরো অনিশ্চিত হয়ে পড়ল? না, আমাদের আশাবাদের জায়গাটা তো থাকতেই হবে, যেটা আমরা ডক্টর ইউনুসের বক্তব্য শুনলাম, আগামী ঈদের কথা বলছিলেন, সেটা বাস্তব যদি নাও হয় তবু আমাদের আশার জায়গাটা রাখতে হবে। এবং জাতিসংঘের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে অবস্থার উন্নতি, দেখুন আমরা ঠিক সঠিকভাবে বলাও যাবে না যে উন্নতি কবে হবে বা আদৌ হবে কি হবে না, আমাদের আশাবাদটা রাখতে হবে। এখন আমরা দেখছি যে একটা সংঘাতময় অবস্থা চলছে, কিন্তু একটি পক্ষ অনেক দূর এগিয়ে আছে এই সংঘাতময় অবস্থার ক্ষেত্রে, কিন্তু আধিপত্য সম্পূর্ণরূপে বা কর্তৃত্ব সম্পূর্ণরূপে তাদের হাতে নেই। আমরা যদি আরাকান আর্মির কথা ধরি বা অন্যান্য যে সশস্ত্র গোষ্ঠী এবং গণতান্ত্রিক যে শক্তিগুলো আছে, সামরিক জান্তা পিছু হটেছে আমরা দেখছি, কিন্তু এখন পুরোপুরি সেটা বলা যাবে না যে তারা একেবারে পরাজিত। এখন যদি দেখা যায় যে আগামী কয়েক মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে এক ধরনের একটা স্থিতিশীল অবস্থা আসছে, অর্থাৎ একটি গোষ্ঠী বা একটা সমন্বিত গোষ্ঠী কর্তৃত্ব রাখতে পারছে এবং সেখানে শান্তিপূর্ণ একটা অবস্থান তৈরি করতে পারছে, এটা তো শুধু রোহিঙ্গাদের জন্য না, ওখানে সামগ্রিকভাবে মিয়ানমারে এখন একটা যুদ্ধাবস্থা চলছে। এটা যদি ঠিক করতে হয় আন্তর্জাতিক ভূমিকা একটা থাকতে হবে। আমরা অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গাতেও দেখছি যেখানে যুদ্ধাবস্থা রয়েছে, আন্তর্জাতিক মহল সেখানে চেষ্টা করছে বিভিন্নভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সমাধানের জায়গায় যেতে। সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে গুতেরেসের এই সফরের ফলে আসলে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলে কি আসলে মনোযোগ বাড়বে বলে মনে করেন কিনা? অবশ্যই, কারণ জাতিসংঘের সর্বোচ্চ পর্যায় থেকে একটা সফর এবং বোঝাই যাচ্ছে যে অন্যান্য বিষয়ের মধ্যে এটা অবশ্যই একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমরা আগেই শুনছিলাম যে গুতেরেস যখন বাংলাদেশে আসছেন তিনি এখানে ইফতার করবেন, তিনি এখানে রোহিঙ্গাদের ওখানে যাবেন, কাজে এইটা একটা গুরুত্বপূর্ণ অংশ ওনার এইবারের সফরের। এবং এটার একটা পূর্ব প্রস্তুতি আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি, আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু এটা আসা শুরু হয়েছে আগামী কয়েকদিনে। এবং সামনে বিশেষ করে জাতিসংঘের যে কোনো উদ্যোগে, যেহেতু গুতেরেস নিজে এখানে ভিজিট করে গেলেন, অবশ্যই ওনার বিশেষ প্রতিনিধি আছে যারা নিয়মিত তাদেরকে প্রতিবেদন দেন, কিন্তু উনি নিজে প্রত্যক্ষ যেটা করলেন
সরাসরি দেখলেন, কথা বললেন, এইটা অবশ্যই তিনি একেবারে সর্বোচ্চ পর্যায়ে জাতিসংঘের বিভিন্ন জায়গায় এটাকে আলাপ আলোচনা আনতে পারবেন। সেপ্টেম্বরের সাধারণ পরিষদের বৈঠক আছে, সেখানে তো অবশ্যই, সেখানে বাংলাদেশও বলবে। আর যদি আন্তর্জাতিক একটা সম্মেলন হয়, যেটি আসলে মাননীয় প্রধান উপদেষ্টা গত সেপ্টেম্বরে প্রস্তাব করেছিলেন, সেইটার যদি উদ্যোগ এগিয়ে আসে, সেটার ক্ষেত্রেও জাতিসংঘের এই ভিজিটটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আপনাদের রিপোর্টেও যেটা আছে যে অর্থায়নের যে সংকটের কথা তিনি উল্লেখ করেছেন, সে ব্যাপারে সামগ্রিকভাবে জাতিসংঘের একটা ভূমিকা থাকার জায়গা রয়েছে। অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে যেহেতু ভিজিটটি হয়েছে, এটার একটা আশা করি যে অতীত নিকটে এবং অতি সম্প্রতি আমরা অতি দ্রুতই এটার কিছু না কিছু ফলাফল দেখতে পাবো, হয়তো সুদূর প্রসারী প্রভাবও থাকবে। রোহিঙ্গারা সংকট বাংলাদেশের আসলে নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে, এই ঝুঁকি কমাতে আসলে কি উদ্যোগ নিতে পারে সরকার? এখানেও আন্তর্জাতিক সহায়তাটা লাগবে, কারণ এটা শুধুমাত্র বাংলাদেশের নিজস্ব উদ্যোগে এটা পুরোপুরি সম্ভব না। তবে কিছুটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্যাম্পের ভেতরে সাম্প্রতিককালে আমরা শুনেছি যে সেখানে কিছুটা উন্নতি হয়েছে, যে পুলিশ ফোর্স এখানে আছে, এপিবিএন, এবং বাইরে আমাদের যে পুলিশ বাহিনী এবং আমাদের অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে। কিন্তু যেহেতু যুদ্ধাবস্থা চলছে মিয়ানমারে, আমাদের সীমান্ত এলাকায় কিন্তু আমরা দেখছি যে ক্রমশ সেখানে বিপজ্জনক জায়গা তৈরি হচ্ছে, বোমার ঘটনা আমরা শুনেছি, আবার সেখানে শরণার্থীদের আসার ঘটনাও ঘটছে। তো আপনি যেটা বলেন নিরাপত্তার জায়গাটা, এটা শুধুমাত্র বাংলাদেশের একার পক্ষে সমাধান করা সম্ভব না। যদি আন্তর্জাতিক সম্মেলন হয়, আন্তর্জাতিক আমাদের কূটনীতিক জায়গায় যদি এই আলাপটাও অব্যাহত থাকে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে, কারণ এই ধরনের শরণার্থী যেসব দেশে থাকে সেখানে যে ধরনের নিরাপত্তা সংকট তৈরি হয়, এটা সাধারণ জনগণের মধ্যে যে নিরাপত্তার ব্যবস্থা সেটার সাথে মিল থাকবে না। এখানে ক্যাম্পেও আমরা দেখেছি যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যেহেতু বর্ডার এলাকা, এখানে মাদক পাচারের বিষয়গুলো রয়েছে। এটা শুধুমাত্র আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে চিন্তা করলে হবে না, কারণ এখানে ক্রস বর্ডার ইস্যু রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, কারণ তাদের সেই সংকটটি যে কোনো সময় সেটা প্রভাব থাকতে পারে। আমরা যদি বলি যে ভূ রাজনীতি, এটা আঞ্চলিক আলোচনা এবং আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে একটা জয়েন্ট ফোর্সের মতো নিরাপত্তার ব্যবস্থা বা বলয় চিন্তা করা যেতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।